সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিন পিস, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। ন্যাচারালি ট্রান্সফার রিলেটেড কিছু কথা রয়েছে, আর এই সময়টাতে কি হয়, প্রত্যেকটা টিমেরই ঘর গুছিয়ে নেওয়ার খেলাটা শুরু হয়ে যায়। আজকের এই ভিডিওটা মেনলি মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ যাচ্ছে এবং সেখানে কতজন বিদেশি খেলানো হতে পারে বা কি ব্যাপার রয়েছে সেই নিয়ে প্রচুর মার্কেটে কনফিউশন রয়েছে। ছোট্ট করে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু অন্ততপক্ষে আমি জানি, এএফসি যা গাইডলাইন আমার কাছে রয়েছে সেই অনুযায়ী, এবং অবশ্যই ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গলের কি মুভমেন্ট হয়েছে বা বাকি ক্লাবগুলো কি কি মুভ করছে সেই নিয়েও কিছু কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর বিদেশি বারবার করে ইন্ডিয়ান ক্লাবগুলো যখন এএফসি কম্পিটিশনসে যায়, সেখানে গিয়ে কোথাও একটা বড় ফ্যাক্টর কিন্তু হয়ে যায় ফরেন প্লেয়ার। এবং আমরা জানি যে ইন্ডিয়ান প্লেয়ারদের আমাদের যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি যখন আমাদের থেকে আরো বেটার কান্ট্রি কোনো ক্লাবের সাথে খেলা পড়ে, কোয়ালিটিটা বুঝতে পারা যায়। আমি সৌদি, কাতার, ইরান এই দেশের ক্লাবগুলোর কথা বাদ দিচ্ছি। ইভেন আমরা যদি উজবেকিস্তানের ক্লাবের কথা বলি, আমরা যদি ইরাক, সিরিয়া এই ধরনের দেশের ক্লাবের কথা বলি, ইভেন আমরা যদি ওমানের কোনো ক্লাবের কথা বলি, আমাদের ওয়েস্ট এশিয়ান জোনটা যেখানে আমরা থাকবো দুটো ক্লাবকে নিয়ে, সেই দেশের যে প্লেয়ারদের কোয়ালিটি রয়েছে আর আমাদের দেশের যে প্লেয়ারদের কোয়ালিটি রয়েছে এএফসি কাপ কম্পিটিশনসে, সেটা চ্যাম্পিয়ন্স লিগ এতদিন ধরে চলা বা এফসি কাপ হওয়া, সেখানে কিন্তু ফারাকটা আমরা বুঝতে পারতাম। হ্যাঁ, অবশ্যই এর আগে আমরা দেখেছি ডেম্পো, ইস্ট বেঙ্গল তারা একটা সময় এফসি কাপে সেমিফাইনাল খেলেছে, বেঙ্গালুরু তারা এফসি কাপের ফাইনাল অব্দি রিচ করেছে এবং সেখানেও খুব মার্জিনাল লস তাদের জন্য হয়েছিল। তো এরকমটা নেই যে সবসময় আমাদের ডোমেস্টিক প্লেয়াররা খারাপ পারফরমেন্স করেছে, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের যে কোয়ালিটি, সেটা কোথাও গিয়ে কিন্তু এফসি কম্পিটিশনসে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এবং সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ, বিদেশির সংখ্যাটা বেশি হতে পারে, ধরে নাও আগে নিয়ম ছিল 3+1 স্কোয়াডে থাকতে পারবে, মানে স্টার্টিং 11-এ থাকতে পারবে বা প্লেইং 11-এ থাকতে পারবে। পরে গত সিজন থেকে সেই রুলটা হয়েছে 5+1, 6জন করে বিদেশি থাকতে পারবে। অর্থাৎ আমি কোথাও দুটো করে বিদেশি প্লেয়ার এক্সট্রা খেলাতে পারবো। এটা অন্ততপক্ষে যারা একটু ধারে ভারে কম শক্তিপন্ন ক্লাব, বাকি বড় ক্লাবগুলোর থেকে তাদের জন্য একটু বেটার হয়েছিল। এবং যেটা শোনা যাচ্ছে, রুমার স্তরে রয়েছে যে আগামী সিজন থেকে নাকি এএফসি ঠিক করেছে যে 11জন করে বিদেশি অব্দি খেলানো যেতে পারে, যেটা পুরোপুরি বেসলেস। মানে না তো এর কোনো অথেন্টিক রিউমার রয়েছে, রিউমারের একটা অথেন্টিসিটি থাকা দরকার। মানে তুমি এমন কিছু একটা বলো যে যেটা বিশ্বাসযোগ্য হতে পারে না। মানে আমি আমাদের দেশের কথা তো বাদ দিচ্ছি, ইভেন ধরে নাও যে সৌদি আরবের কোনো ক্লাব যদি 11জন বিদেশি খেলার ছাড়পত্র পেয়ে যায়, তাহলে উজবেকিস্তানের কোনো ক্লাবও তাদের সামনে টিকবে না, ইউএইর কোনো ক্লাবও তাদের সামনে টিকবে না। যেটা আমরা এই সিজনে দেখেছি যে ইউএই তাদের দেশীয় কোয়ালিটি প্লেয়ারদের দিয়ে কিন্তু পরপর আল নাসের, আল হিলালকে হারিয়ে দিয়েছে। তো কোথাও একটা তো আমাদের ব্যাপার রয়েছে যে এখনো অব্দি পুরো যে সিস্টেমটা, সেই সিস্টেমে যারা যে দেশের প্লেয়ার তারা একটা কোথাও ভালো কোয়ালিটি ডেলিভার করতে পারে। তো এটা পুরোপুরি এই 11 জনের ব্যাপারটা বেসলেস ব্যাপার। হ্যাঁ, অনেক জায়গাতে এটা কোথাও মেনে নেওয়া হয়েছে যে 8জন হতে পারে, বাট সেটা শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে, মানে টপ টিয়ারে। যেহেতু সেখানে 24টা এশিয়ার সব থেকে বেস্ট ক্লাব খেলবে এবং ধরে নেওয়া হচ্ছে যে যে ক্লাবগুলো সেখানে রিপ্রেজেন্ট করছে তাদের দেশের র্যাঙ্কিং অলরেডি ফিফাতে যথেষ্ট ভালো রয়েছে। তো খুব একটা সেই দেশগুলোর যে ডোমেস্টিক প্লেয়ারদের ডেভেলপমেন্ট, সেটা খুব একটা দরকার নেই। একমাত্র এই জায়গাতে অনেকটা বেশি মেনে নেওয়ার মতো জায়গা রয়েছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে 8জন করে বিদেশি হতে পারে। সেই ক্ষেত্রে খুব একটা সেই দেশের ক্লাবগুলোর এফেক্ট পড়বে না, বরং তাদের যে স্ট্যান্ডার্ড অফ ফুটবলটা রয়েছে, যেটা তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে তুলে ধরতে চায়, সেটা তারা দেখাতে পারবে। বাট এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এএফসি চ্যালেঞ্জ লিগ, সেকেন্ড টিয়ার অ্যান্ড থার্ড টিয়ার, এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে ডিফিকাল্ট যে 8জন করে বিদেশি বা 11জন তো পুরোপুরি বেসলেস একটা ব্যাপার। বিশেষ করে আমরা যদি আমাদের দেশের এক্সাম্পল দিই, মোহনবাগান বা ইস্টবেঙ্গল তারা যাচ্ছে, যদি ধরে নেওয়া যায় যে 11জন বিদেশি বা 8জন বিদেশি, তাহলে সেই 8জন বিদেশি নেওয়ার জন্য 2জন করে বিদেশি এক্সট্রা সই করাতে হচ্ছে। এবার এই 2জন বিদেশি শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য সই করবে না, যে আমার কাছে জাস্ট 6টা ম্যাচ সিকিউর থাকলো, তারপর যদি আমার টিম পরবর্তী রাউন্ডে না যায়, তাহলে সেই প্লেয়ারটা রিমেনিং সিজনে কি করবে? তার সাথে তুমি শর্ট টার্মে কন্ট্রাক্ট করতে পারবে না, কারণ তুমি তো ভবিষ্যৎ দেখতে পারবে না যে আমি সেকেন্ড রাউন্ডে যাব না, এই ধরে নিয়ে তুমি টিম বানাতে পারবে না। প্রত্যেকটা টিমের টার্গেট থাকে যে আমি পরবর্তী রাউন্ডে যাব। তো কোথাও আমাদের দেশে যে রুলটা রয়েছে ফরেন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে, সেখানে ক্লাবগুলোর কাছে একটা সিস্টেমেটিক বাধা হয়ে দাঁড়াবে যে তারা আদৌ সেই সিগনেচারগুলো করাতে পারবে কিনা।
যদি করায় তাহলে সেটা তাদের এক্সট্রা এক্সপেন্সেস হয়ে গেল, এবং পরবর্তী সময়ে যখন আইএসএল রেজিস্ট্রেশন হবে তখন ঠিক করে নিতে পারবে যে কোন প্লেয়ার ভালো খেলছে খারাপ খেলছে, সেই মোতাবেক তাদেরকে রেজিস্ট্রেশন করা বা কাউকে শুধুমাত্র বসিয়ে রাখা। কোন দুজন প্লেয়ার সারা সিজন বসে থাকতে চাইবে সেটাও ম্যাটার করবে বাকি ক্লাবগুলো সিগনেচার করানোর ক্ষেত্রে। তো 8 জন অব্দি যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের জন্য, বাট এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এফসি চ্যালেঞ্জ লিগ সেখানে 6 জনের বেশি বিদেশি রেজিস্ট্রেশন করা বা ম্যাচ ডেতে রাখা এরকম অব্দি এখনো কিছু শোনা যাচ্ছে না। আনলিমিটেড রেজিস্ট্রেশন গতবার থেকেই হয়ে গেছে, বাট যেদিনকে ম্যাচ রয়েছে সেই ম্যাচ ডে স্কোয়াডে 6 জন অব্দি বিদেশি প্লেয়ার কিন্তু রাখা যাবে। এটা এফসির গাইডলাইনে পরিষ্কারভাবে গত বছর থেকে রয়েছে, নতুন করে গাইডলাইন কিন্তু সামনে আসেনি। যা কিছু চলছে সেটা বিভিন্ন জায়গা থেকে রিউমার স্তরে চলছে, কিছু বেসলেস রয়েছে কিছু অথেন্টিক রয়েছে, সেই সব কিছু নিয়ে চলছি আমরা। যতক্ষণ না এফসির তরফ থেকে ফাইনাল গাইডলাইন এসে পৌঁছচ্ছে ততক্ষণ অব্দি এই জিনিসগুলো চলতে থাকবে। এরপর যদি ঢুকি ট্রান্সফার মার্কেটের দিকে, তাহলে সেখানে প্রথম যে অ্যাক্টিভ ক্লাবের কথা অন্তত পক্ষে এখন অব্দি এই মার্কেটে সব থেকে বেশি দেখতে পাচ্ছি বা সবাই শুনতে পাচ্ছি, সেই ক্লাবটা কিন্তু চেন্নাই এফসি। তারা শুধুমাত্র কিন্তু প্লেয়ার টার্গেট করে বসে নেই যে একে ভাই আমার টার্গেট রয়েছে, দে আর লিটারালি মেকিং দ্য গুড সাইনিংস। সিরিয়াসলি বলছি, ডিন পুইয়ার মতো ডিফেন্ডারকে সই করিয়েছি যে এই সিজনে অসাধারণ পারফরমেন্সের মধ্যে ছিল, জিতুর মতো মিডফিল্ডারকে সাইন করিয়েছে, কিয়ান নাসিরের সাথে অলমোস্ট যা ডিল রয়েছে ডান করে ফেলেছে, শুধুমাত্র কিয়ানের যে লাস্ট মোহনবাগানের সাথে ম্যাচ বাকি রয়েছে তারপরে পুরো মুভটা কমপ্লিট হবে। মান্দারাও দেশাইকে সই করিয়ে নিয়েছে এবং তার পাশাপাশি চিমাচুকুর মতো বিদেশিকে সই করিয়েছে। আরো বেশ কিছু প্লেয়ার ওদের রাডারে রয়েছে এবং লেটেস্ট যে নামটা কনফার্মড হয়ে বেরিয়ে এসেছে 90 এন্ড স্টপেজের তরফ থেকে সেটা হচ্ছে এলসিনহো ডায়াজ। যে প্লেয়ারটা জামশেদপুর এফসিতে আসার পরে তাকে নিয়ে খুব একটা হাইপ তো ওঠেনি, বাট যখন 20-22টা ম্যাচ সে খেলে ফেলেছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে প্লেয়ারটার মধ্যে কি কোয়ালিটি রয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্ডার, প্রত্যেকটা পজিশনে ভালো খেলা, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার, কোথাও সামনে থেকে ফোর ফ্রন্টে থেকে কোথাও টিমকে লিড করা, জামশেদপুরে কিন্তু ও নিজের কোয়ালিটিকে শো করতে পেরেছিল। জামশেদপুরের টিমটা এই সিজনে ভীষণ বাজেভাবে ভাঙছে এবং সেখানে এলসিনহোর বেরিয়ে যাওয়াটা ডিফেন্স বা ডিফেন্সিভ মিডফিল্ডের উপরে একটা বড় চাপ আসবে। ওই জায়গাটা ফুলফিল কে করতে পারে সেটা অবশ্যই পরে জামশেদপুর ঠিক করবে, বাট চেন্নাই এফসি তারা কিন্তু লিটারেলি কিছু ভালো সিগনেচার করছে, তারা ভালোভাবে মুভ করছে। ওয়েন কোয়েল নিজের হাতে টিমটা তৈরি করছেন কারণ তার টার্গেট রয়েছে আগামী সিজনে চেন্নাই এফসিকে যে পুরনো মোড রয়েছে বিফোর 2019-20 যে মোডটা রয়েছে সেই মোডে আবারও ফিরিয়ে নিয়ে আসা। এরপর যদি বলি ইস্টবেঙ্গলের কিছু কথা, কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে না প্রচুর নাম জুড়ে যাচ্ছে, প্রচুর নাম, মানে তুমি রোজ একবার করে সোশ্যাল মিডিয়ায় যদি চেক করো তাহলে দেখবে যে ইস্টবেঙ্গলের সাথে 4-5টা করে নাম অটোমেটিক্যালি জুড়ে যাচ্ছে। এর মধ্যে লেটেস্ট যে কনফার্ম নামটা সেটা কিন্তু দেবজিৎ মজুমদার। এটা কনফার্মড হয়েছে, গত কয়েকদিনে এটা রুমার স্তরে ছিল, বাট 2 বছরের চুক্তিতে দেবজিৎ কিন্তু ইস্টবেঙ্গলের সই করে ফেলেছে। রিউনিয়ন হচ্ছে, রিটার্নিং হচ্ছে দেবজিতের হাতে। এর আগে 2020-21 সিজনে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট সেফলি পারফরমেন্স করেছিল, বাট তারপরে কি হয়, ন্যাচারালি লং কন্ট্রাক্ট দেবজিৎকে ধরাতে পারেনি ইস্টবেঙ্গল, তারপরে দেবজিৎ ক্লাব থেকে বেরিয়ে যায় এবং সেই জায়গাতে আবারও দেবজিতের ফিরে আসা ভীষণভাবে ইস্টবেঙ্গলের গোল লাইনটাকে কিন্তু স্ট্রং করে দিল। প্রভসুদন সিং গিল বাচ্চা ছেলে, লং টার্মে রয়েছে, প্রবলেম নেই। দেবজিৎ এই সিজনে যে পারফরমেন্সটা করেছে, 2 বছরের চুক্তি, ওর জন্য যথেষ্ট ভালো একটা চুক্তি। ইস্টবেঙ্গলে ফিরে আসাটা ওকেও হেল্প করবে, ইস্টবেঙ্গলকে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এরপরে যে ডোমেস্টিক প্লেয়ারের নামটা ভীষণভাবে গত কয়েকদিনে লিঙ্কড হয়েছিল এবং যার ডিল অলমোস্ট ডান হয়ে গেছিল সেটা হচ্ছে প্রভাত লাকড়া। এবং যখন এই প্রভাত লাকড়ার নামটা ইস্টবেঙ্গলের সাথে কোনোভাবে কানেক্টেড আছে বলে রিউমারটাও বেরোয়নি, সেই তার আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের কোন কোন ডিফেন্ডারদের সই করানো দরকার, তার মধ্যে কিন্তু এই প্রভাত লাকড়ার নামটা ছিল। এবং সেই প্রভাতের সাথে কিন্তু 2 বছরের চুক্তি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কমপ্লিট হয়েছে বলেই শোনা যাচ্ছে। দুটো সাইড ব্যাকেই খেলতে পারে, ভালো কোয়ালিটির প্লেয়ার, বাঙালি প্লেয়ার, বাংলার ক্লাবে খেলবে মানে কোথাও এক্সপেক্ট করতে পারা যায় যে একটা বাঙালি আবেগ দিয়ে খেলবে, সেই ডিলটাও কিন্তু ইস্টবেঙ্গল ডান করেছে। এবার যে থার্ড নামটা কাল থেকে একটু খুব ভালোভাবে মশলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই নামটা হচ্ছে প্রাক্তন মোহনবাগান ক্যাপ্টেন প্রীতম কোটাল। প্রীতম আপাতত রয়েছে কেরালাতে, বাট না তো সেইভাবে গেম টাইম রয়েছে না তো সেই ফর্মটা রয়েছে, বাট প্রীতম কোথাও কেরালা ছাড়তে পারে এরকম একটা রুমার কিন্তু আরো কিছুদিন আগে থেকে উঠে গিয়েছিল যে প্রীতম ডেসপারেট টু লিভ কেরালা ব্লাস্টার্স, নতুন কোনো ক্লাবে সে মুভ করতে চাইছে এবং তারপরে কোথাও 2-4 যে ইস্টবেঙ্গলের তরফ থেকেও নাকি প্রীতমের জন্য একটা অফার রয়েছে যে প্রীতম ইস্টবেঙ্গলে মুভ করতে পারে, প্রীতমকে ইস্টবেঙ্গল নিতে পারে, ভার্সেটাইল ডিফেন্ডার, সেন্টার ব্যাক, রাইট ব্যাকে খেলতে পারে, একটা কোথাও ক্যাপ্টেন মেটেরিয়াল, লিডারশিপ মেটেরিয়াল রয়েছে ওর মধ্যে, যেটা কেরালা কিন্তু এই সিজনে ওর থেকে ইউজ করতে পারেনি। যেটা অনেকের এক্সপেকটেশন ছিল যে যখন লুনা বেরিয়ে গেল তখন প্রীতমের হাতে ক্যাপ্টেন্সিপ আর্মব্যান্ডটা থাকবে, প্রীতম কোথাও লিড করতে পারে কেরালাকে, বাট সেটা হয়নি এবং কেরালা
ফাইনালি সেকেন্ড লেগে কিন্তু খুব বাজেভাবে শেষ করেছে, নকআউটসেও হেরে গেছে। তো প্রীতম কোথাও কেরালা ছাড়তে চায় এবং সেটা যদি ইস্টবেঙ্গলে তার প্রবাবল মুভ হয়, তাহলে আমি বলবো যে ইস্টবেঙ্গলের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল আপকামিং সিজনের জন্য হয়ে যাবে। এবং নেক্সট যে নামটা গত কয়েকদিন আগে উঠেছিল, তারপর বন্ধ হয়ে যায়, কোনো রকম লিঙ্ক আপ সেইভাবে খুঁজে পাওয়া যায়নি, মার্কাস ডিনাই করে যে না এরকম কোনো ব্যাপার হচ্ছে না, ইস্টবেঙ্গলের নজরে অন্য কোনো ফরওয়ার্ড রয়েছে, সেই ফরওয়ার্ডের সাথে আবারও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ আবারও খুঁজে পাওয়া যাচ্ছে। তার কাছে আরো বেটার অফার ইস্টবেঙ্গল রিচ করিয়েছে দিমিত্রি ডিয়ামান্টাকোস। দেখো দিমিত্রি এই সিজনে কেরালা ছাড়ছে, এর আগে মুম্বাইয়ের একটা অফার নিয়ে আমরা কথা বলেছিলাম, বেঙ্গালুরুর একটা বড় অফার রয়েছে, তার সাথে হুগোকে ওরা সই করাতে চাই। বাট কোথাও ইস্টবেঙ্গল আবারও যদি সত্যিই মুভ করে, এটা যদি এবারে জেনুইন হয়, গতবার এটা যদি ধরে নিয়ে যে না সেরকম কিছু ছিল না, এইবারে কোথাও ব্যাপারটা জেনুইন, তাহলে একটা ফাইট হয়তো আমরা দেখতে পারি। যেহেতু প্লেয়ারটা ফ্রি হয়ে যাচ্ছে, তাকে ভালো যদি স্যালারি অফার করা হয়, তাকে যদি একটা লং কন্ট্রাক্ট অফার করা হয়, তাহলে যে কোনো ক্লাবে সে মুভ করতে পারে। এরকম ব্যাপার না যে তার একটা কি বলবো প্রাইমারি ডেস্টিনেশন হয়ে যায় আমি এই ক্লাবেই যাবো। ইস্টবেঙ্গল কোথাও একটা প্রবাবল ডেস্টিনেশন হতে পারে, যেহেতু ইস্টবেঙ্গল এফসি কম্পিটিশনসে যাচ্ছে, তো সেটা একটা টার্গেটের ব্যাপার হতে পারে যে যদি দিমিত্রির কাছে ভালো অফার থাকে তাহলে সেটা কোথাও সে ভেবে দেখতে পারে। বাট যেহেতু দেখো অলরেডি মুম্বাই ঢুকে গেছে, যেহেতু বেঙ্গালুরু এফসির মতো টিম ঢুকে গেছে, তো সেখানে তাদের বিট করে ডিল ক্র্যাক করা এতটা হয়তো ইজি হবে না। বাট হ্যাঁ, কোথাও একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি হতে পারে, একটা টানাপোড়েন তৈরি হতে পারে, একটা ভালো নেগোসিয়েশন হতে পারে, এবং কোথাও বিভিন্ন রকমের কন্ট্রাক্টের যে ক্লজ রয়েছে, লুপ হোলস রয়েছে, সেইগুলোকে ইউজ করা হতে পারে যখন একটা বড় প্লেয়ারকে এভাবে টার্গেট করা হয়। যে প্লেয়ারটা এই সিজনে গোল্ডেন বুটের দৌড়ে ছিল, ব্যাক টু ব্যাক সিজনে কিন্তু নিজেকে প্রুভ করেছে, এবং সেটা যদি ও থাকে তাহলে কিন্তু আরো ভালো জায়গাতে ওর কেরিয়ারটা আইএসএলেও শেষ করতে পারবে। দেখা যাক ইস্টবেঙ্গল ফাইনালি মুভ করে ডিলটা ক্র্যাক করতে পারে কিনা, নাকি অন্য কোনো ক্লাব মুখের সামনে থেকে আবারও নিয়ে চলে যায়। সো ওভারঅল টোটাল যা চলছে ট্রান্সফার মার্কেটে, তোমাদের কি কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।